নমস্কার, ক্যান্ডিডলি ইয়োর্সের আর একটা সম্পূর্ণ নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। গত 1-2 দিন ধরে বেশ কিছু ফোন পাচ্ছি, মানে ধরুন কলকাতার বাইরে থাকা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের ফোন। আমি জানি না আপনারা কতজন পাচ্ছেন, আমি কিন্তু সত্যিই পাচ্ছি এবং সকলেরই একটা উদ্বিগ্ন গলায় জানতে চাওয়া, হ্যাঁ রে তোরা সব ভালো আছিস তো, মানে সব ঠিকঠাক আছে তো, অফিস যেতে পারছিস, মানে বাইরে বেরোচ্ছিস না, মানে এই যে চতুর্দিকে একটা সাজোয়া গাড়ি ঘুরছে, কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরা তারা ঘুরে বেড়াচ্ছে, এই ছবি যত বেশি বাইরে যাচ্ছে, আরও আসছে কেন্দ্রীয় বাহিনী, আরও আসছে ট্যাঙ্কার, আরও মানে প্রায় একটা কলকাতায় বা পশ্চিমবঙ্গে যুদ্ধ লেগেই গেছে, এইরকম একটা ন্যারেটিভ কিন্তু তৈরি হয়ে গেছে এবং যার জন্যে উদ্বিগ্ন লোকেদের ফোন আসাও শুরু হয়ে গেছে। এটা আজকের নয়, এটা দীর্ঘদিন ধরে এইরকম একটা ন্যারেটিভ কিন্তু তৈরি হয়ে আসছে। অথচ বাস্তবটা হলো একেবারে তুল্যমূল্য বিচারে যদি দেখেন, আমি অন্য কিছুর মধ্যে যদি নাও থাকি, এই আমরা কিন্তু অনেক শান্তিতে আছি। এটা জানি না কতজন মানবেন, অন্য অনেক জায়গার থেকে অনেক ভালোই আছি। এটা বাইরের থেকে একটা ন্যারেটিভ এরকম তৈরি হয় যে ভীষণ একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা নাকি রয়েছি, সেখানে রাস্তাঘাটে বেরোনো বিপদ, যে কোনো সময় যা খুশি হয়ে যেতে পারে। সত্যি কি সেরকম একটা পরিস্থিতি আছে? কিন্তু এই ন্যারেটিভটা খুব সাকসেসফুলি তৈরি হয়েছে এবং তার মূলে ওই যে বহুদিন আগে নীরজশ্রী চৌধুরী একটা বই লিখে গিয়েছিলেন না, আত্মঘাতী বাঙালি, বোধহয় সেই ট্র্যাডিশন এখনও সমানে চলেছে এবং এই যে নিজেদের একটা আত্মহনন বা আত্মঘাতী আমাদের প্রবণতা, সেটা বোধহয় এখনও সমানভাবে বজায় আছে। আমরা খুব এটাতে তাল ঠুকি যে কলকাতায় বোধহয় ভীষণ বাজে আছে, ভীষণ খারাপ আছে, ভয় আতঙ্কের পরিবেশে আছে। আর এবারে তো খুব কনসিয়াসলি অ্যান্ড ডেলিবারেটলি এইরকম একটা তৈরি করা হয়েছে আবহাওয়া বা বাতাবরণ, যে ভীষণ একটা যুদ্ধ পরিস্থিতি, মানে এটা ভোট হচ্ছে না যুদ্ধ লেগেছে প্রায় বোঝা মুশকিল, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং যার ফলে এই সমস্ত উদ্বিগ্ন ফোনগুলোর আসা শুরু হয়েছে। এটাতে যেটা হয়, একটা তো ন্যারেটিভ তৈরি হয়েছে, একটা নেগেটিভ পারসেপশন তৈরি হয়েছে, যেটা অনেকদিন ধরে তৈরি হয়ে আছে এবং এই ফোনগুলো থেকে যারা হয়তো অতটা খবরাখবর রাখেন না, তারা সত্যি ভাবছেন একটা ভয়ঙ্কর কিছু পরিস্থিতি চলছে। গণ্ডগোল যে হয় না সেটা নয়, কিছু কিছু পকেটসে নিশ্চয়ই হয়, কিন্তু সেটা সর্বত্রই হয়, সেটা হওয়াও কাম্য নয়, কিন্তু সেটা হয়, এবং সেটাকে হয় মানে এটাকে সাপোর্ট করা নয়, কিন্তু যেটা ঘটনা তার সত্যতাটাকে স্বীকার করা নানান জায়গায় হয়, সর্বত্রই হয় সেই পরিবেশে এবং সেইটা নিয়ে একটা এরকম গেল রব তৈরি হয়তো অতটা খুব একটা মানে হয় না। এই যে ভোটটা এবারে হচ্ছে, সেটা সব দিক থেকে, যেটা আমি বারে বলার চেষ্টা করছি, এটা বিচিত্র রকমের ভোট, অদ্ভুত পরিস্থিতিতে ভোট, অদ্ভুত জটিলতার মধ্যে ভোট এবং যত ভোটের দিন গড়াচ্ছে, মানে কালকের রাতটা পোহালেই 23 তারিখে প্রথম দফার ভোট এবং সবাই একটা করে ওপিনিয়ন দিচ্ছেন, সবার একটা ক্যালকুলেশন আছে। যারা তাদের সমাজ মাধ্যমে, মানে এখন তো ঘরে ঘরে শুধু নয়, পা ফেললে সবাই সাংবাদিক, সবাই বিশ্লেষক, সবাই সাইকোলজিস্ট এবং এই যে সংখ্যাতত্ত্বের একটা ভিড় সমাজ মাধ্যম জুড়ে, সবাই কিন্তু বলে দিচ্ছেন, আমি প্রথম যে একেবারে কনস্টিটিউয়েন্সি ধরে জেলা ধরে বলে দিচ্ছি, কলকাতায় এই রেজাল্ট হবে, উত্তর দিনাজপুরে এই হবে। তাদের কিন্তু যদি আপনি জানেন, ওই যে জায়গাগুলোর নাম তারা লিখছেন, তারা যদি বুকে হাত থেকে সত্যি কথাটা বলেন, জীবনে একবারও সেই জায়গায় তারা গিয়েছেন কিনা, সেই জায়গায় কী কী এলাকা আছে, সেই জায়গায় কী লোক আছে, এবং এমনিতেই একটা বড় রাজ্য পশ্চিমবঙ্গ, ডাইভার্স পপুলেশন, নেচার ইন টার্মস অফ রাজ্যে সেটাও খুব ডাইভার্স, তাদের কতটা সম্যক ধারণা আছে। মানে সংশয় তো আছেই, সংশয় বলবো না, তার থেকেও বড় কথা, কিছু কিছু ক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যায় তাদের কোনো ধারণাই নেই, তারা কোনোদিন ওখানে পাও রাখেননি, এলাকাটা কিরকম, কী মানুষ থাকেন, কী ধরনের মানুষ থাকেন, কী তাদের চাওয়া পাওয়া, আশা প্রত্যাশা, একেবারে কোনো রকমের মিনিমাম ন্যূনতম ধারণা ছাড়াই তারা একটা
সংখ্যা ওখানে বসাচ্ছেন, নিজেদের উইশফুল থিঙ্কিংটাকে একটা ওপিনিয়ন পোলের মোড়কে ওখানে বসানোর চেষ্টা করছেন, বসিয়ে একটা দেখাচ্ছেন এই রেজাল্ট হবে, ওই রেজাল্ট হবে। এখানে এইগুলোর একেবারে বলছি কোনো মানে শুধু বিজ্ঞানসম্মত বেস তো নেই, কোনো বেসই নেই, বাস্তবসম্মত বেস তো একেবারেই নেই। যে যার নিজের মতো আপন মনের মাধুরী মিশিয়ে, শুধু আপন মনের মাধুরী মিশিয়ে না, যে নিজে যেটা বললাম উইশফুল থিঙ্কিং, আমি যেটা দেখতে চাইছি, যেটা চাইছি হোক, যে যেটা দেখতে চাইছি সে সেইভাবে একটা সংখ্যাতত্ত্ব খাড়া করছে এবং সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে। প্রত্যেকেই বলছে আমি স্থির নিশ্চিত, মিলিয়ে নেবেন, 4 তারিখের পর দেখে নেবেন আমার আগে সব হিসেব মিলেছে। এবং আমি আপনাকে জোর দিয়ে আপনাদের বলতে পারি, কিছু কিছু লোককে ধরে ধরে আপনি দেখবেন তাদের আগের কোনো কিছু মেলেনি, তারপরও তারা জোর গলায় বলছেন তারা নাকি আগে সমস্ত মিলিয়ে দিয়েছেন এবং এবারেও মেলাবেন। আবার 4 তারিখের পরে রেজাল্টে যদি না মেলে, সেই না মেলাটাকেও একটা অন্যভাবে ব্যাখ্যা দিয়ে প্রমাণ করবেন তারাই সবচেয়ে কাছাকাছি গেছেন এবং এই কারণে ওইটুকু আর ওই মিনিমাম পার্সেন্টেজ মেলেনি ইত্যাদি প্রভৃতি। কিন্তু যেটা বাস্তব পরিস্থিতিতে দাঁড়িয়েছে, এবারের ভোটটা একটা খুব ইন্টারেস্টিং টার্নস অ্যান্ড টুইস্টের মধ্যে দিয়ে যাচ্ছে। নানান যখন শুরু হয়েছিল, অস্বীকার করে লাভ নেই, একটা অসম্ভব অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর ছিল, 15 বছরের একটা চলতে থাকা সরকার, যার বিরুদ্ধে নানান সময় নানান স্ক্যামের অভিযোগ, মন্ত্রী শান্তিদের জেলে যাওয়া, বড় বড় লোকেদের নাম উঠে আসা, যদিও মানে বলে ওই ঢক্কানি না, মানে যতটা গর্জেছে তার কোনোটাই বর্ষায়নি, তাই আবার অনেক পুরনো কেসে আপনাদের 6-7 বছরের হয়তো পুরনো, কি আরও পুরনো, কি আরেকটু কম পুরনো, সেখানে একেবারে নির্বাচনের দোরগোড়ায় এসে যুদ্ধকালীন প্রস্তুতিতে সেইগুলোর তদন্ত চালানোর একটা প্রক্রিয়া চালু করা হয়েছে। একটা ইংরেজিতে একটা কথা আছে না, যে ইউ ক্যান ফুল one person one time, you cannot fool some people for some time, but you cannot fool everybody for every time. তো একটা ভীষণভাবে লোকেদের বোকা বানানোর একটা প্রসেস চলছে। এটা বোধহয় সমাজ মাধ্যমের দৌরাত্ম্য বেড়েছে বলেই লোককে বোকা বানানোর প্রক্রিয়াটাও আরও সক্রিয় হয়েছে, আরও সতেজ হয়েছে, আরও একটা জোরদারভাবে চলছে। সেটা আমি মানে একেবারে সেই প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়া থেকে শুরু করে, মানে আমাদের ছোটোবেলায় একজন আমাদের এক খুব অত্যন্ত সম্মানীয় বাংলা শিক্ষক, তিনি বলেছিলেন যে অসঙ্গতি হচ্ছে হাস্যরসের মূল উপাদান। তো এই যে সমাজ মাধ্যমে ছবিগুলো তৈরি হচ্ছে, সেই ছবিগুলোর মধ্যে এত অসঙ্গতি, মধ্যে মধ্যে মনে হয় তাহলে কি মানে যুক্তিবাদী সংবেদনশীল লোকের সংখ্যা ক্রমশ কমছে, যারা কেউই যুক্তি দিয়ে এগুলো বোঝেন না। মানে এত সিম্পল ব্যাপার আছে যেগুলোকে ওই অসঙ্গতিগুলোকে ধরার, তবুও বেশ কিছু লোক সেই অসঙ্গতিগুলোকে ধরার চেষ্টা করছেন না। যেমন যদি ঝালমুড়ির ঘটনাই দেখেন, এটার জন্য তৃণমূলই হতে হয় না, তৃণমূলের সমর্থক হতে হয় না, খুব সাধারণ মানুষ, একেবারে আমি বলছি যদি যুক্তিবাদী লোক বিজেপির মধ্যে থাকে তারাই ভালো করে ছবিগুলো দেখুক, ভিডিও দেখুক। প্রধানমন্ত্রী নেমে হঠাৎ করে একটা সাজানো বোঝানো, যার একেবারে পরিপাটি করে রাখা জিনিস, সেখানে নর্মালি যে ঝালমুড়ি যেভাবে বানায়, যে কৌশলটা আমরা দেখে অভ্যস্ত এত বছর ধরে, সেইভাবেও ঝালমুড়িটা বানানো হয়নি। এবং কিছু কিছু শর্টসে পরিষ্কার যে ভিতরের ইনসাইড ক্যামেরা থেকে শর্টস নেওয়া হয়েছে। এবং হঠাৎ করে যদি কোনো ঝালমুড়িওয়ালার দোকানে একজন প্রধানমন্ত্রী এসে ঝালমুড়ি চাইতে বসেন, তার যে অভিব্যক্তি, তার যে এক্সপ্রেশন, সেটা কিন্তু এখানে পাওয়া যায়নি। তার যে বিস্ময়, সে প্রায় অপুর এবং তার দিদির রেলগাড়ি দেখতে যাওয়ার যে অপুর চোখের বিস্ময়, সেই বিস্ময়টা ছিল না। মানে সব কিছুর মধ্যে এখানে ওটা তৈরি ব্যাপার ছিল। যাই হোক, এইগুলো তো বিজেপির সমর্থকরা তারা একেবারেই বলবেন যে আর কোনো তৃণমূলী লোক, তৃণমূলী দল তারা বলছে তাই এগুলো দেখেছে। আমি বারবার বলছি, এই অসঙ্গতিগুলো ধরার জন্য তৃণমূলের সমর্থক হওয়ার দরকার নেই। একেবারে নিরপেক্ষভাবে আপনি বিজেপির লোক হলেও খুব নিরপেক্ষভাবে ডিসপ্যাশনেটলি দেখলে এই অসঙ্গতিগুলো ধরতে পারবেন। তাও গেছেন বেশ করেছেন, তার অধিকার আছে, সেটাকে অপটিক্স বানিয়েছেন, খুব ভালো খেয়েছেন। কিন্তু একটা ভোটকে কেন্দ্র করে একটা রাজ্যের যে একটা নাটকীয় চলছে, যে
এতবার ধরে প্রধানমন্ত্রী, এতবার ধরে স্বরাষ্ট্রমন্ত্রী, এতগুলো রাজ্যের বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী তারা আসছেন, প্রচার হচ্ছে, ইলেকশন কমিশনের বেশ কিছু সিদ্ধান্ত দেখবেন একতরফা, যাকে বলে সেই একতরফা সিদ্ধান্তের পাবেন। এগুলো আমি বলছি, এই পারসেপশন জিনিসটা এমন, আপনি যতই বলুন, যতই চোখে দিন, যারা একটা দলের ভক্ত তারা এগুলো মানবেন না। সিমিলারলি আপনি যদি এদের হয়ে কিছু বলেন, যার পক্ষেই বলবেন তার জন্য ভালো, অন্য কারোর পক্ষে মানে মানুষ বোধহয় কোথাও কোথাও নিরপেক্ষ হতে বা ডিসপ্যাশনেটলি যুক্তি দিয়ে সব কিছু দেখতে ভুলে গেছে। আপনি যুক্তি দিয়ে দেখছেন, কিন্তু সেটা যদি অন্য কারোর পছন্দের সঙ্গে না মেলে তাহলে আপনি খারাপ হয়ে যাবেন। এই ব্যাপারগুলো একটা তৈরি হয়েছে, এটা হয়তো শুধুমাত্র ভোটের সময় বলে নয়, সারা সময় এটা চলতে থাকে। এই একটা ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা চলেছি। কিন্তু এবারের ভোটটা যেটা বারবার বলতে চাও, কোথাও না কোথাও যেন আজকেও আমি নাম পরিচয় বলবো না, একজন এসেছিলাম যে কথা বলতে বলতে যেটা শোনা গেল, প্রত্যেকেরই দুটো তিনটে কথার পর কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে যে একটা বাঙালিকে কর্নার করার একটা অসম্ভব একটা শক্তিশালী প্রচেষ্টা, প্রয়াস শুরু হয়েছে। এবং এই যে ধারণাটা, মানে যে প্রসেসগুলো ওনারা নিয়েছিলেন স্যাফরন ব্রিগে, সেইগুলো কীরমভাবে একটা একটা করে ব্যাকফায়ার করছে। যদিও এই কথা অস্বীকার করে লাভ নেই যে একটা সম্ভাবনা তাদের ক্ষমতায় আসার তৈরি হয়েছিল, লোকের ক্ষোভ ছিল, অভাব অনুযোগ ছিল, অভিযোগ ছিল, কিন্তু এই যে এসআইআর অসম্ভব ব্যাকফায়ার তৈরি হয়েছে। বিজেপির প্রার্থী, নেত্রী তারা যেসব পদবি বলছেন এবং তাদের রোহিঙ্গা বলে দাবি করছেন, মানে হাস্যকর, লুডিক্রাস বললে ভুল হবে। ঘোষ, মিত্তি, গাঙ্গুলি, ব্যানার্জি তারা নাকি রোহিঙ্গা। আমার আপনার চেনা পরিচিতর মধ্যে দেখবেন অনেকে আছে যাদের নাম কাটা গেছে, তারা কি কোট আনকোট ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী? তারা কেন বাদ গেল? একটা গণতান্ত্রিক দেশে স্বাধীনতার পরে এতগুলো বছরকে আমরা পার করে এসেছি, তারপরে লোকের ভোটাধিকার পর্যন্ত নেই, গেড়ে নেওয়া হচ্ছে। এটা কি ভোট হচ্ছে, কি নির্বাচন হচ্ছে, কোথায় নিরপেক্ষতা? রিকোর্স পাচ্ছেন না সাধারণ মানুষ, আদালতের তার খটখটিয়েও কোনো একটা করে সিদ্ধান্ত বেরোচ্ছে, কিন্তু সেই সিদ্ধান্ত এমন, তার মধ্যে একটা পেছনে মারপ্যাচ রয়েছে, সেই সিদ্ধান্ত এক্সিকিউশনের জায়গা তৈরি হয়েছে না। কেউ জানেন না 23 তারিখ ভোট, 21 তারিখ আজকে কেটে গেল। যারা ট্রাইব্যুনালে গিয়েছিলেন, ট্রাইব্যুনালের কী হাল, কতজন তার মধ্যে থেকে ফিরল, কি হচ্ছে না হচ্ছে কেউ কিছু জানতে পারছে না। এটা অদ্ভুত পরিস্থিতি। মানে সব মিলিয়ে এই যে একটা সত্যি মিথ্যে জানি না, যদি সত্যি হয় ভয়ঙ্কর ব্যাপার, যদি সত্যি না হয় তাহলেও কিন্তু লোকের মধ্যে, একটা বড় অংশের লোকের মধ্যে এই একটা মনোভাব কিন্তু তৈরি হচ্ছে। ওই যে যেটা বললাম, যেমন এদের বিরুদ্ধে একটা পারসেপশন, তেমনি বিএপির বিরুদ্ধে একটা পারসেপশন তৈরি হচ্ছে, যেটা একেবারে চরম বাঙালি বিরোধী। এবং সামহাও এদের এই বাইরের নেতারা এসে এখানে এমন একটা পরিস্থিতি তৈরি করছেন, সব বাজে, সব খারাপ, এদের বাদ দাও, ওদের ঢোকাও, বাইরের ঢোকানো, মানে একটা বাংলা বিরোধী এইরকম একটা লড়াইয়ের ক্ষেত্র তৈরি হয়েছে। এটা একদমই কাম্য ছিল না ভোটের বাজারে। দুটো দলের আদর্শগত, তাদের কাজ, ট্র্যাক রেকর্ড, কে কীরকম কাজ করেছে, করতে পারে, কোথায় অন্যায় করেছে, কোথায় ফল্ট, কোথায় ফলিং, এইসবের বিরুদ্ধে ভোট হতো। সবাই তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতো, এটাই কাম্য ছিল। কিন্তু সেই কাম্যটাকে কিন্তু হতে দেখা যাচ্ছে না, কারণ একটা রাজ্যকে ভোটে জয় করার জন্যে যে ধরনের, মানে সর্বশক্তি দিয়ে নামাটা একটা অন্য রকমের ব্যাপার। যে আমি নির্বাচনটাকে নির্বাচনের মতো করেই সর্বশক্তি দিয়ে জিততে চাইছি, সেটা কিন্তু হচ্ছে না। এখানে সর্বশক্তিটার অন্য ব্যাখ্যা, অন্য ইন্টারপ্রিটেশন হয়ে যাচ্ছে সেই সর্বশক্তি দিয়ে নির্বাচনটা যেটার চেষ্টা হচ্ছে। এটা বোধহয় খুব একটা কাম্য ছিল না। তবুও আশার আশ্বাসনী শক্তির ইয়ত্ত নেই, তাই আমরা আশা করব যে শেষমেশ লোকজন, আমজনতা, সাধারণ মানুষ, তারা তাদের যেটা গণতান্ত্রিক অধিকার, কেউ তো আনফর্চুনেটলি পারলেন না, অনেকেই পারলেন না, একটা বড় অংশের লোক, তাদের জন্যে মানে সহানুভূতি, সহমর্মিতা জানানো ছাড়া কোনো উপায় নেই। এটাও খুব লুডিক্রাস যে এবারে না দিতে পারলে কোনো ব্যাপার নেই, পরের বারে দিতে পারবেন।
আমার এবছরের ভোটাধিকারটা কে ফেরত দেবে, কে ফিরিয়ে দেবে, এসব নানান প্রশ্ন উঠবে। এগুলো সাংবিধানিক প্রশ্ন আছে, আইনি প্রশ্ন আছে, আর সব মিলিয়ে একটা অদ্ভুত পরিস্থিতিতে ভোটের দিকে যাচ্ছে। 23 তারিখ আছে, 29 তারিখ আছে, ভোট হোক, আমরা সবাই রেজাল্টের দিকে তাকিয়ে থাকবো। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।